ঘন কুয়াশায় আচ্ছন্ন বঙ্গবন্ধু সেতু, ঘণ্টা ব্যবধানে একই স্থানে 8টি আলাদা দুর্ঘটনা, 5 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। সারা দেশে সড়কে আরো 5 জন নিহত। ঘন কুয়াশায়ও টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল। শীতের তীব্রতা উপেক্ষা করে চলছে জিকির আজকার। তীব্র শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বছরের শুরুতেই শিশু নির্যাতন ও হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ। দ্রুততম সময়ে আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ মানবাধিকার কর্মীদের। এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সহযোগিতার আশ্বাস পুলিশেরও, ইতিবাচক ফল পাওয়া যাবে বলছে অপরাধ বিশেষজ্ঞরা। সংবাদের সঙ্গে আছি আমি রামিম হাসান। ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু সহ দেশের বিভিন্ন স্থানে আলাদা সড়ক দুর্ঘটনায় 9 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো অর্ধশতাধিক। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানান, সকাল 7:30টার দিকে বঙ্গবন্ধু সেতুর ওপর ঢাকাগামী সরকার ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস গরু ভর্তি একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। পরে ট্রাকটির ধাক্কায় আরো 7টি ট্রাক দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলেই 5 জন নিহত হন। এই ঘটনায় আহত হন অর্ধশতাধিক। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। একই সময়ে ঘটনাস্থলের 100 গজ দূরে সিরাজগঞ্জ থেকে আসা ফায়ার সার্ভিসের একটি গাড়ির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পুলিশের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফায়ার সার্ভিসের 2 কর্মী আহত হন। এদিকে টাঙ্গাইল সদরের বৈল্লা এলাকায় ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে সকালে চট্টগ্রামের হাটহাজারীর বড়দিঘির পার এলাকায় মিনিবাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এছাড়া ভোরে চুয়াডাঙ্গার দামুড়হুদার জয়রামপুর এলাকায় 2টি বাসের মুখোমুখি সংঘর্ষে 2 বাসের চালক নিহত এবং 8 জন আহত হয়েছেন। টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতু এলাকায় আছেন আমাদের প্রতিনিধি রিঙ্কু কুন্ডু। দুর্ঘটনার সর্বশেষ খবর জানতে সরাসরি টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। রিঙ্কু, দুর্ঘটনা ঘটেছে একই জায়গায় প্রায় 8টি এবং বেশ কিছুক্ষণ ধরে ওই দুর্ঘটনার খবর আমরা পাচ্ছি। এই মুহূর্তে কি অবস্থা এবং যান চলাচল কি স্বাভাবিক হয়েছে কিনা? যেটা আমি আপনার যেমনটি বলছিলেন, আজ সকালে কিন্তু আসলে ঘন কুয়াশা, এতটাই ঘন কুয়াশা ছিল আসলে কিন্তু সামনে কিছু দেখা যাচ্ছিল। সেই কারণে কিন্তু আসলে বঙ্গবন্ধু সেতুর ওপরে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি গাড়ির সাথে যাত্রীবাহী বাসের সাথে আসলে তাকে কিন্তু ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয় এবং তারপরে কিন্তু পরপর আমরা দেখেছি প্রায় 8টি সংঘর্ষ হয়, যে কারণে এই কুয়াশার কারণে কিন্তু আসলে দুর্ঘটনা কবলিত গাড়ির সাথে আরো কিছু গাড়ির সংঘর্ষ হয়ে এই ঘটনাস্থলে আসলে কিন্তু 5 জন মারা যায় এবং আহত হয় প্রায় অর্ধশতাধিক। আমি খবর নিয়ে জেনেছি যে নিহতদের সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে আসলে একটি মরদেহ রয়েছে এবং বাকি 4টি আসলে কিন্তু টাঙ্গাইল সদর হাসপাতালে রয়েছে এবং আহতরা চিকিৎসা নিচ্ছে বিভিন্ন সরকারি হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে। আমি সেতু কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তিনি আমাকে যেমনটি জানিয়েছেন যে এখন কিন্তু আসলে যান চলাচল স্বাভাবিক এবং যেগুলো দুর্ঘটনা কবলিত গাড়িগুলো ছিল বাস এবং ট্রাক, এই গাড়িগুলো কিন্তু আসলে রেকার দিয়ে সেতু কর্তৃপক্ষ রেকার দিয়ে আসলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম প্রান্তে যে থানা রয়েছে সেখানে কিন্তু রাখা হয়েছে এবং যান চলাচল এখন পুরোটাই স্বাভাবিক। গাড়ি দুদিকে চলাচল করছে এবং যেগুলো যাত্রী ছিল প্রায় আমরা দেখেছি প্রায় 1.5 ঘন্টার মতো যান চলাচল বন্ধ ছিল এবং সেই যাত্রীগুলো কিন্তু বিভিন্ন যানবাহনে তারা কিন্তু আসলে গন্তব্যে পৌঁছেছে এবং এখন কিন্তু যান চলাচল পুরোটাই স্বাভাবিক, আমাকে এমনটা জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। আরেকটি বিষয় আমি জানতে চাই, সেটি হচ্ছে একই জায়গায় এত কম সময় ব্যবধানে এতগুলো দুর্ঘটনা, কর্তৃপক্ষের কোনো গাফিলতি ছিল কিনা? প্রথম দুর্ঘটনার পরে সেখানে কোনো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল কিনা? জি আমি যেমনটা দেখেছি, আমি আসলে দুর্ঘটনার কবলিত ঘটনার পরে আসলে কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হই। আমরা দেখেছি যে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো বঙ্গবন্ধু সেতু উপরে যখন ছিল তখন কিন্তু আসলে টোল প্লাজা খোলা ছিল। আমরা ড্রাইভারদের সাথে কথা বলেছি, চালক এবং হেল্পার যেগুলো রয়েছে যাত্রীদের সাথে, তারা আমাদের জানিয়েছে যে আসলে যদি টোল প্লাজা যদি বন্ধ থাকতো তাহলে কিন্তু গাড়িগুলো সেতুর উপরে উঠতে পারতো না, যে কারণে কিন্তু সেতুর উপরে টোল প্লাজা খোলা থাকাতে গাড়িগুলো উঠে আসলে তারা কুয়াশার কারণে দেখতে পারেনি এবং দুর্ঘটনা কবলিত গাড়ির সাথে এবং এই সংঘর্ষগুলো কিন্তু
ঘটে এবং পরপর 8টি সংঘর্ষ আমরা দেখেছি এবং এই হতাহতের ঘটনাগুলো ঘটে। আমরা আসলে চালকরা আসলে কিন্তু সেতু কর্তৃপক্ষের একটি আসলে গাফিলতি তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে আসলে টোল প্লাজা যদি বন্ধ থাকতো বা একটা সিগন্যালে যদি তারা ব্যবস্থা করতো যে সামনে রাস্তা বন্ধ আছে, এরকম কিছু আসলে কিছুই আমরা দেখি নাই। তার মানে প্রাথমিকভাবে সেতু কর্তৃপক্ষের একটা গাফিলতি বোঝা যাচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু জানাচ্ছিলেন বঙ্গবন্ধু সেতু থেকে। দর্শক, এই মুহূর্তে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে আছেন আমাদের রিপোর্টার কাদির তালুকদার। আমরা সেখানে যে আহতরা ভর্তি হয়েছেন তাদের খবর জানতে টেলিফোনে সরাসরি কথা বলছি কাদিরের সঙ্গে। কাদির, কতজন আসলে মেডিকেলে ভর্তি রয়েছেন এবং তাদের আসলে অবস্থা কি, এবং যারা আহত হয়েছেন তাদের আশঙ্কাজনক কতজন রয়েছেন? ধন্যবাদ রামিম। আমি এই মুহূর্তে হাসপাতালে খবর নিয়েছি। তো হাসপাতালে এই মুহূর্তে 10 মিনিট আগে একজন মারা গেছে। তার নাম হচ্ছে শরীফ রানা, পিতা হচ্ছে শামসুর রহমান খান। উনি ভূমি মন্ত্রীর ছেলে। শরীফ রানা হচ্ছে ভূমি মন্ত্রীর ছেলে, উনি এইমাত্রই মারা গেলেন। তো এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো ভর্তি আছে এবং আরো রোগী আসতেছে, সেগুলো ভর্তি কার্যক্রম চলছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত 7 জনের মৃত্যু হয়েছে এবং আহত আছে প্রায় 50 জনের মতো। আচ্ছা, হঠাৎ করে যে রোগীর সংখ্যা বেড়ে গেছে, সেখানে ডাক্তারের সংখ্যা বা নার্সের সংখ্যা পর্যাপ্ত আছে কিনা এবং সেখানে ঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছে কিনা রোগীরা? আসলে আমি এই টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব থেকেই নার্স এবং ডাক্তারের সংকট ছিল। তো এই উপলক্ষে বাড়তি কোনো ডাক্তার বা নার্সের কোনো দেখা যায় নাই। তো চলছে, সেবা চলছে আর কি। তো কোনো রকমে চলছে। তো ওইরকম ভাবে এক্সট্রা যে কেয়ার নেওয়া রোগীদের জন্য সেরকম কোনো কেয়ার নেওয়ার খবর আমরা এখন পর্যন্ত পাইনি। সহকর্মী কাদির তালুকদার জানাচ্ছিলেন টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। সেখানকার আহতদের সর্বশেষ খবর জানছিলাম তার কাছ থেকে। ঘন কুয়াশায় বন্ধ থাকার পর 7 ঘন্টা পর পাটুরিয়া, দৌলতদিয়া এবং শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে গতকাল সন্ধ্যার পর থেকেই পাটুরিয়া, দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। রাত 3টার দিকে কুয়াশার মাত্রা তীব্র আকার ধারণ করলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে সকাল 10টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়। অন্যদিকে একই কারণে বন্ধ থাকা 7 ঘন্টা পর সকাল 10টার দিকে স্বাভাবিক হয়েছে শিমুলিয়া কাওড়াকান্দি নৌরুটে ফেরি চলাচল। গতকাল রাতে মাঝ নদীতে আটকা পড়ে 5টি ফেরি। দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় মাদারীপুরের শিবচরের কাওড়াকান্দি ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় আটকা পড়ে অর্ধশতাধিক যানবাহন। হিমশীতল ঠান্ডা বাতাস উপেক্ষা করে দ্বিতীয় দিনেও লাখো মুসল্লির জিকির আজকারে মুখর টঙ্গীর তুরাগতীরের ইজতেমা ময়দান। খিত্তায় খিত্তায় চলছে দিনী আলোচনা। গতকালের মতো আজও ফজরের নামাজ জামাতে আদায় করেন মুসল্লিরা। এরপর বয়ান শুরু হয়, চলে সকাল 9টা পর্যন্ত। সামান্য বিরতির শেষে শুরু হয় তালিম। এদিকে ঘন কুয়াশা আর হিমশীতল বাতাসকে উপেক্ষা করে ভোর থেকেই তুরাগতীরে আসছেন অসংখ্য মুসল্লি। শীতজনিত কারণে মুসল্লিদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের বেশিরভাগই বয়স্ক বলে জানা গেছে। তাদেরকে সরকারি বেসরকারি বিভিন্ন মেডিকেল সেন্টারে নিয়ে চিকিৎসা করানো হচ্ছে। এছাড়া বার্ধক্যজনিত কারণে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন আয়োজকরা। 51তম ইজতেমার প্রথম পর্বে 17টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। 4 দিন বিরতি দিয়ে দ্বিতীয় পর্ব শুরু হবে আগামী 15 জানুয়ারি। দর্শক, এই মুহূর্তে তুরাগতীরে ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী খান মোহাম্মদ রুমেল। সেখানকার খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, আগামীকাল যেহেতু আখেরি মোনাজাত, তো আসলে এই সময়টাতে আমরা দেখি দ্বিতীয় দিনে মানুষের সংখ্যা অনেকটাই বেড়ে যায়। আবার আজকে কুয়াশার পরিমাণও কিন্তু অনেক বেশি, সারা দেশেই কিন্তু একই অবস্থা। তো আসলে আজকের দিনের অবস্থা কি, মানুষের সংখ্যা কি বাড়ছে কিনা? আমি প্রথমে বলি কুয়াশার কথা। কুয়াশা কিন্তু এখন কেটে গেছে, টঙ্গীর আকাশে এখন ঝলমলে রোদ। আর আমরা যেটি দেখেছি আখেরি মোনাজাতের কথা আপনি বলছেন, যে আখেরি মোনাজাতকে কেন্দ্র করে আজকে কিন্তু মানুষের ঢল নেমেছে।
কারণ আমরা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে অনেক মুসল্লি আজকে ইজতেমা ময়দানের দিকে আসতে শুরু করেছেন এরই মধ্যে, এবং ইজতেমার যারা আয়োজকরা আছেন তারা যেটি আশা করছেন যে আগামীকালকে আখিরি মোনাজাতের সময়টা যতই এগিয়ে আসবে এই মুসল্লিদের ঢল কিন্তু আস্তে আস্তে ইজতেমা ময়দানের দিকে বাড়তেই থাকবে। আর এখানে একটু জানাই যে ইজতেমার এই আজকে আগামীকালকের আখিরি মোনাজাতকে কেন্দ্র করে আজকে থেকেই কিন্তু হচ্ছে বিশেষ ট্রেন এবং বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বিআরটিসির পক্ষ থেকে বিশেষ বাস সার্ভিস থাকবে এবং ট্রেনের ব্যবস্থার কথা আপনাকে বললাম, এবং হচ্ছে বিশেষ ট্রেন ছাড়াও যে এই ঢাকা থেকে বা ঢাকার বাইরে থেকে যত ট্রেন এই টঙ্গী রেল স্টেশন অতিক্রম করবে প্রত্যেকটা ট্রেনই টঙ্গী স্টেশনে তাদের যাত্রা বিরতি করবে, যাতে যাত্রীরা এখানে নামতে পারেন ইজতেমার অংশ নেওয়ার জন্য। এবং আরেকটা বিষয় একটু আমরা যেটি জেনেছি যে আগামীকালকে যেহেতু আখিরি মোনাজাতটি অনুষ্ঠিত হবে, আজকে রাত থেকে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে আবদুল্লাপুর পর্যন্ত বাস বা অন্যান্য যানবাহনকে আসতে দেওয়া হবে। আবদুল্লাপুরের সামনে আর কোনো ধরনের যানবাহন আজকে মধ্যরাতের পর থেকে আসতে দেওয়া হবে না, শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এই পর্যন্ত আসতে পারবে। আর অপরদিকে হচ্ছে আপনার যে গাজীপুর থেকে যে রাস্তাটি এসেছে সেটি হচ্ছে স্টেশন রোড পর্যন্ত সব ধরনের যানবাহন আসতে দেওয়া হবে, এর বাইরে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে। তো যারা মুসল্লিরা আসবেন আজকে মধ্যরাতের পরে তারা হয়তো যে ওই পর্যন্ত তাদের যানবাহনে আসতে পারবেন, তারপরে তো তারা কিন্তু পায়ে হেঁটেই এই ইজতেমার আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য আসবেন। এবং স্বাভাবিকভাবে আপনি জানেন যে ইজতেমার মূল ময়দানে কিন্তু জায়গা সংকুলন সম্ভব হবে না, তো সুতরাং অন্যান্য বারের মতো এবারও আমরা যেটি আশা করছি যে আশপাশে যত ফাঁকা জায়গা আছে কিংবা সড়ক মহাসড়ক আছে সেখানেই মুসল্লিরা অবস্থান নেবেন আখিরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য। রামিম। সহকর্মী খান মোহাম্মদ রুমেল জানাচ্ছিলেন ইজতেমা ময়দান থেকে, জানাচ্ছিলেন আখেরি মোনাজাতের আগের যে পূর্ব প্রস্তুতির খবর। সময় সংবাদে আরো থাকছে। প্রতিবন্ধী রিতার অদম্য ইচ্ছা শক্তির কাছে হার মেনেছে দরিদ্রতা। শিক্ষাবৃত্তি করে চলছে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি, সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে বন্দর নগরী চট্টগ্রামে দেখা দিয়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। নিউমোনিয়া সহ নানা রোগে আক্রান্ত হয়ে স্বাভাবিক সময়ের চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর এই রোগে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এই অবস্থায় রোগী সামাল দিতে হিমশিম খাচ্ছে শিশু স্বাস্থ্য বিভাগের চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগে বেড রয়েছে 66টি। তবে শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে স্বাভাবিক সময়ের চেয়ে কয়েক গুণ বেশি রোগী ভর্তি আছে হাসপাতালে। শীতজনিত রোগ, নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস সহ শ্বাসজনিত নানা রোগে আক্রান্ত রোগী যেমন রয়েছে, তেমনি আছে ডায়রিয়া আক্রান্ত রোগীরাও। শীত শুরু হওয়ার পর থেকে আমাদের রোগীর সংখ্যা অনেক বেড়ে গেছে। স্বাভাবিক যে 60 থেকে 70 জন রোগী থাকে, এটা প্রায় 3 গুণের মতো বেড়ে 200-র কাছাকাছি রোগী প্রতিদিন করতে হচ্ছে। সাধারণত 2 মাস থেকে 2 বছরের ওই বয়সের বাচ্চাগুলোরই ব্রঙ্কিওলাইটিসটা বেশি হচ্ছে। এদিকে শীতের সাথে শিশুদের রোগের প্রকোপ বাড়ায় চিন্তিত স্বজনরা। জ্বরের কারণে কিছু নিয়েছি, মাও শিশু হাসপাতাল 1 মাস 5 দিন ছিলেন, ওখানে আর কোনো পরিবর্তন না দেখাতে এখানে নিয়ে আসছে। কাশির লাগে মানে টান চলে যাচ্ছে, তো টানের সাথে আমি মেডিকেল নিয়ে আসছি। নিউমোনিয়ার আগে শ্বাসকষ্ট, বেশি বেশি কাশি, বেশি বেশি জ্বর। এখানে আমরা প্রথম দিন আসছি যে 8 দিন থেকে চলে গেছি, একটু সুস্থ হয়েছে, আবার 10 দিন পর আসছি আর কি, এখন 3 দিন হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে শিশু স্বাস্থ্য বিভাগের রোগীর ধারণ ক্ষমতা যেমন কম, তেমনি রয়েছে চিকিৎসক সহ নার্সের অপ্রতুলতা। অসুস্থ বাচ্চা আসলেই যেগুলো ভর্তি প্রয়োজন আছে আমরা কিন্তু ফিরিয়ে দিচ্ছি না। ম্যাক্সিমামই হচ্ছে যে ধরেন একদম নিম্ন বা ওই অবস্থার ইস্যু। সুতরাং আমাদের অসুবিধা হচ্ছে, কষ্ট তো হচ্ছেই, কিন্তু এর মধ্যে আমরা চেষ্টা করছি প্রত্যেকটা বাচ্চাই যেন তার সর্বোত্তম সেবাটা পেয়ে থাকে। চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাড়াও মা ও শিশু হাসপাতাল, জেনারেল হাসপাতালেও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। বছরের প্রথম 7 দিনেই পারিবারিক ও সামাজিক গণ্ডির মধ্যে শিশু নির্যাতন ও হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মানবাধিকার কর্মীরা। পাশাপাশি এই ঘটনা প্রকাশ্যে না আসা, সামাজিক মূল্যবোধ কমে যাওয়া এবং আইন প্রয়োগে কঠোর দৃষ্টান্ত না থাকাকে দায়ী করেন তারা। সেলিয়া সুলতানের রিপোর্ট। 2015 সালের 8 জুলাই সিলেটে 13 বছরের শিশু সামিউল আলম রাজনকে চুরির অপবাদে নির্যাতন করে হত্যা এবং 3রা আগস্ট খুলনায় এক গ্যারেজে 14 বছরের শিশু রাকিবকে নির্যাতন করে হত্যায় আলোড়ন সৃষ্টি হয় পুরো দেশে। এছাড়া বছর জুড়ে পারিবারিক কলহ, পূর্বশত্রুতার জের ধরে শিশু নির্যাতন ও হত্যার ঘটনা ঘটে। 2015 সালের আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই সংখ্যা 476। 2016 সালের বছরের শুরুর 7 দিনেই শিশু নির্যাতন ও হত্যার ঘটনার পরিসংখ্যানে এরই মধ্যে যোগ হয়েছে চট্টগ্রামে 11
13 বছরের আজিমকে জবাই করে হত্যা, খুলনায় প্রতিবন্ধী মেয়েকে হত্যার পর পিতার আত্মহত্যা। এছাড়া গাজীপুরের 12 বছরের শিশু শ্রমিক মোজাম্মেলকে পিটিয়ে হত্যার অভিযোগ করে তার পরিবার। সবাই সবার ক্ষমতা এক্সারসাইজ করতে যে যার উপর করতে পারে, যার জন্য অনেক সময় দেখা যায় যে বড়রাই শুধু শিশুদেরকে এরকম নির্যাতন করছে। এই যে গাজীপুরের ঘটনাটা, যেটা যে ওয়ার্কশপে কাজ করতে সে অস্বীকৃতি জানালো, সে গেল না, তাকে মেরে ফেললো। রাজনের ঘটনাটা তো সেম। তার মানে শিশুদের কাছ থেকে না শোনাটা টলারেট করতে পারি না আমরা। তো শিশুদের বিষয়ে কিছু করতে গেলেই কিন্তু আমরা সবসময় একটা হোলিস্টিক চিন্তা করি যে শিশুদের এগেনস্টে তো কেউ নাই, শিশুকে তো সবাই ভালোবাসে। যার জন্য যত নীতি নিয়ম পলিসি কোনোটার একটা আপনি দেখবেন কঠোর বাস্তবায়ন কখনো হয় না। এছাড়া শিশু নির্যাতন ও হত্যা বন্ধে আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক ও রাষ্ট্রীয় দায়বদ্ধতাও বাড়ানোর পরামর্শ দেন এই মানবাধিকার কর্মী। বছরের প্রথম 7 দিনের ভিতরে আমাদের কাছে এটা একটা ভয়াবহ অবস্থা। গুড প্যারেন্টিং যেমন ফ্যামিলি আছে, পজিটিভ ডিসিপ্লিন, সেই জিনিসগুলোও কিন্তু সেরকমভাবে নাই। টাস্ক ফোর্স প্রত্যেক মাসে বসে এই সেন্সিটিভ কেসগুলোকে স্পিডি ট্রায়ালের মাধ্যমে সেই কেসগুলোকে শেষ করতে হবে, আসামিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া পারিবারিক ও সামাজিক অস্থির পরিস্থিতি মোকাবেলা করে শিশুদের জন্য সুন্দর জীবন গড়তে পারিবারিক কাউন্সেলিংয়েরও প্রয়োজনের কথা বলেন তারা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঝিনাইদহে নিহত হোমিও চিকিৎসক সমীর আলী মণ্ডল হত্যার সঙ্গে আইএসের নাম আসায় জেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এদিকে এই হত্যার ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল চরমপন্থা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ তাদের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে আইএসের দায় স্বীকারের বিষয়টি নিশ্চিত করে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সও সাইট ইন্টেলিজেন্সের বরাত দিয়ে এই খবরটি প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার বেলেখাল বাজারে নিজ চেম্বারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন হোমিও চিকিৎসক সমীর আলী। ঘটনার দিন রাতে নিহতের ছেলে মনিরুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। 2001 সালে খ্রিস্ট ধর্মে দীক্ষিত হন সমীর, আর এ কারণেই তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ ওয়ান ওয়ে চার্চের ধর্মযাজকদের। এদিকে হত্যা রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। জঙ্গি সন্ত্রাস দমনে রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যক্তিগত উদ্যোগে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ও মাইকিং কার্যক্রম পরিচালনা করছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে এগিয়ে এলে সমাজ থেকে জঙ্গিবাদ প্রতিরোধ করা সহজ হবে। স্থানীয় জনপ্রতিনিধিদের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ। ফখরুল শাহিনের রিপোর্ট। নির্বাচনী কোনো প্রচারণা নয়, জঙ্গি সন্ত্রাসদের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচারণা। এভাবে লিফলেট বিতরণ, পোস্টার লাগানো ও মাইকিং করে জঙ্গি বিরোধী কার্যক্রম পরিচালনা করছেন রাজধানীর বিভিন্ন এলাকার স্থানীয় জনপ্রতিনিধিরা। মসজিদে ইমাম সাহেবদেরকে বলা হয়েছে যারা বিভিন্ন জামাতে আসে তারা যাতে এইখানে ডকুমেন্ট ছাড়া মসজিদের ভিতরে না থাকতে পারে। ভাড়া দিবেন তাদেরকে তাদের নাম, ঠিকানা এবং আইডি কার্ডের নাম্বার সহ রেখে তাদেরকে ভাড়া দেওয়ার জন্য আমি উদ্বুদ্ধ করেছি। প্রত্যেক বাড়িওয়ালাকে, প্রত্যেক মাদ্রাসা কমিটিকে সবাইকে সচেতন হতে হবে। সবাই মিলে যদি দায়িত্ব পালন করে অবশ্যই সফলতা পাবো। সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া জঙ্গি তৎপরতা রুখতে স্থানীয় উদ্যোগের উপর গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের স্পষ্টভাবে মানুষকে বোঝাতে হবে যে এই জঙ্গি তৎপরতা যারা ধর্মের নামে করছে, এটি বাংলাদেশের রাষ্ট্র বলেন, বাংলাদেশের সমাজ বলেন, বাংলাদেশের ধর্ম বলেন, বাংলাদেশের উন্নয়ন বলেন, বাংলাদেশের গণতন্ত্র বলেন, সব কিছুকে কীভাবে তছনছ করে দেওয়ার জন্য এটি হচ্ছে সেটি বাংলাদেশের মানুষকে উপলব্ধিতে আনতে হবে। পুলিশও মনে করছে স্থানীয়ভাবে সহযোগিতা পেলে জঙ্গি দমন কার্যক্রমকে গতিশীল করতে পারবেন তারা। কোনো সংগঠন বা কোনো রাজনৈতিক দল যদি জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষের অ্যাওয়ারনেস সৃষ্টি করতে চান, মানুষের জনমত গড়ে তুলতে চান, তাইলে এটা অবশ্যই সাধুবাদ জানানোর মতো একটি উদ্যোগ। অপরাধ নির্মূলে পুলিশ এবং জনগণের যে পারস্পরিক সহযোগিতার মধ্যে দিয়ে কর্মকাণ্ড গ্রহণের একটি প্রয়াস, সেটারই অংশ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত জঙ্গি নির্মূল করতে না পারলে দেশে অরাজকতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। তাই জঙ্গি সন্ত্রাসের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় আন্দোলন গড়ে তোলার আহ্বান তাদের। ফখরুল শাহিন, সময় সংবাদ, ঢাকা। সিলেটে দুর্বৃত্তদের হামলায় মনোফুল অ্যান্ড কোম্পানির 2 শ্রমিক নিহতের ঘটনায় সিলেট তামাবিল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ ঘটনার 1.5 ঘন্টা পর পৌনে 12টার দিকে পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন তারা। এদিকে গতকাল রাতে এই হত্যাকাণ্ডের পর শহরতলির খাদিম এলাকায়
অভিযান চালায় পুলিশ। এ সময় সন্দেহভাজন পঙ্খী, রকি ও জামাল নামে 3 জনকে আটক করা হয়। একই সময়ে অজ্ঞাতনামাদের আসামি করে শাহপরান থানায় একটি মামলা করেন বনফুল অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক। শুক্রবার সন্ধ্যায় খাদিমনগরের বিসিক শিল্পনগরী এলাকায় দুর্বৃত্তদের হামলায় বনফুল অ্যান্ড কোম্পানির 2 কর্মী নিহত হন। এই ঘটনায় আহত অপর কর্মী রাসেল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞগণ যে রুটগুলো আছে ওগুলোর মধ্যে বাল্ব করার জন্য, লাইটিং করার জন্য, সিসি ক্যামেরা দেওয়ার জন্য মনে করেন এই যে সন্ধ্যার সময় মনে করেন 2 জন মানুষকে হত্যা করা হয়েছে, কোনো কেউ দেখছেও না, কেউ জানছেও না কি আসল বিষয়। মনে করেন যদি সিসি ক্যামেরা থাকতো, লাইটিং থাকতো, তাহলে দেখা যাইতো কি কারা হত্যা করছে। প্রশাসন দিন রাত 24 ঘন্টা, শুধু একদিন 2 দিন নয়, যতদিন পর্যন্ত এই বিসিক শিল্পনগরী আছে ততদিন দিন রাত্রে যাতে টহল থাকে প্রশাসনের। সময় সংবাদে আরো থাকছে। পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শনে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘুরে দেখবেন পাক ভারত সীমান্ত এলাকা। বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কার অভিযানের বিরুদ্ধে সব ধরনের আইনি প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেছেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলর স্পিকার। নিউ ইয়র্ক সিটি সবসময় অভিবাসীদের পাশে থাকবে প্রতিশ্রুতি দিয়ে অবিলম্বে বহিষ্কার অভিযান বন্ধে প্রশাসনের প্রতি আহ্বান জানান সিটি কাউন্সিলম্যান। সিটি কাউন্সিল আয়োজিত অভিবাসীদের বহিষ্কার অভিযানের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তারা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলোর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গেল বছরের শেষ দিকে যুক্তরাষ্ট্রে বসবাস করা প্রায় 50 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দিতে নির্বাহী আদেশ দিয়েও কংগ্রেসের বাধার মুখে ব্যর্থ হন প্রেসিডেন্ট বারাক ওবামা। এরপর থেকে অবৈধ অভিবাসীরা এক ধরনের আতঙ্কে দিন কাটাতে থাকেন। এরই মধ্যে বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে নিউ ইয়র্কের কুইন্সে সংবাদ সম্মেলন করে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক ভিভেরিটো যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অধীনে বহিষ্কার অভিযানের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেন। নিউ ইয়র্ক শহর সবাইকে স্বাগত জানায়, কিন্তু গত কয়েকদিনে কর্তৃপক্ষের কঠোর অভিযানের কারণে অনেক অভিবাসী তাদের স্বাভাবিক জীবন হারিয়ে ভীতিকর পরিবেশে বসবাস করছেন। এ অমানবিক আচরণ কোনো মতেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কাউন্সিলম্যান, পাবলিক অ্যাডভোকেট এবং সিটি কাউন্সিলের ইমিগ্রেশন বিষয়ক কমিটির চেয়ার সহ স্থানীয় সরকারের অনেকেই অভিবাসীদের গ্রেফতার ও বহিষ্কারের বিরোধিতা করেন। ভয় পাবেন না, সবখানে অভিযান চললেও নিউ ইয়র্কে অভিযান চালানো হবে না বলে আমি আপনাদের আশ্বস্ত করছি। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট অভিযানের ফলে বাচ্চাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, গুরুতর রোগী ডাক্তারের কাছে যাচ্ছেন না। এগুলোর মতো যে খবর শোনা গেছে তা সত্যিই হৃদয় বিদারক। Of parents who have taken their children out of school because of fear. In a situation with ICE, আমরা আপনাদের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত রয়েছি। আইনগতভাবে আপনাদের অধিকার রক্ষায় আমরা সব সময় সচেষ্ট। পয়লা জানুয়ারি 2016 থেকেই 2014 সাল পরবর্তী সময়ে অবৈধভাবে প্রবেশকারী ও বহিষ্কার আদেশ পাওয়া অভিবাসীদেরকে গ্রেফতার ও বহিষ্কার অভিযানে নেমেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট। সময় সংবাদ, নিউ ইয়র্ক। বিরোধী দলের জোট ও দল ভাঙার চেষ্টা করে সরকার দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লেবার পার্টি জাতীয় কাউন্সিলে সরকারের সমালোচনা করে এ কথা বলেন তিনি। এ সময় ফখরুল আরও বলেন, বাংলাদেশের পুরো অর্থনীতি দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। যে আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, যে আওয়ামী লীগ একটা দীর্ঘ পুরনো রাজনৈতিক দল, সেই আওয়ামী লীগকে দেখলে মনে হয় যেন একটা রাজনৈতিকভাবে দেউলিয়া একটা দলে পরিণত হয়েছে। তা না হলে একটি রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক জোটকে ভাঙার চেষ্টা করতো না। তা না হলে অপর একটি রাজনৈতিক দল যারা ক্ষমতায় আছে, যাদের কাজ হওয়া উচিত ছিল গণতন্ত্রকে বিকশিত করা, যাদের কাজ হওয়া ছিল গণতন্ত্রকে এখানে সুপ্রতিষ্ঠিত করার জন্য কাজ করা, তা না করে আজকে রাজনৈতিক দলগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, তাদের জোট ভেঙে ফেলা হচ্ছে, ভেঙে ফেলার চেষ্টা করা হচ্ছে। 21তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দেশি বিদেশি দর্শনার্থীদের নজর কেড়েছে ঐতিহ্যবাহী শতরঞ্জি। ক্রেতারা দাম আর মান নিয়ে যেমন সন্তুষ্ট, তেমনি বিক্রি নিয়ে সন্তুষ্ট বিক্রেতারা। জানালেন, বাণিজ্য মেলার মতো এমন বড় আসর বছর জুড়ে রপ্তানি আদেশ পেতেও বড় ভূমিকা রাখে। বিস্তারিত কামরুল হাসান সবুজের রিপোর্টে।
বাণিজ্য মেলার বাহারি সব পণ্যের মধ্যে শতরঞ্জির স্টলগুলোতেও ভিড় করছেন দর্শনার্থীরা। দেখে শুনে কিনছেন ঐতিহ্য আর আভিজাত্যের মিশেলে তৈরি নকশাদার সব শতরঞ্জি। কোয়ালিটি তো অবশ্যই ভালো, প্রাইসও রিজনেবল। ঐতিহ্যের পাশাপাশি এটা আমার পরিবারের জন্য খুবই কমফোর্টেবল। মেলায় আসলে একটা সুবিধা হচ্ছে আপনার সব ধরনের প্রোডাক্ট এখানে একসাথে পাওয়া যায়। প্রতি বছর আমি মেলাতে আসলে শতরঞ্জির স্টল থেকে কিছু না কিছু কিনি। এভরি ইয়ার আই কাম টু দ্য ফেয়ার। প্রতি বছরই আমি এই মেলায় আসি। এবার আমার বন্ধুকেও সাথে এনেছি। এখানের পণ্যগুলো সত্যি অসাধারণ। ইটস বিউটিফুল প্রোডাক্ট। স্টলগুলোতে তাঁতে তৈরি এক একটি ডোরম্যাট 50 থেকে 400, ফ্লোর ম্যাট 400 থেকে 6000, বিছানার চাদর 900 থেকে 3000 আর বাহারি সব পর্দা পাওয়া যাচ্ছে 600 থেকে 2000 টাকায়। এসব পণ্যের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন আকর্ষণীয় সব অফার। 2টা কিনলে 3টা ফ্রি পাবেন, 120 টাকা করে পিস। ফ্লোর ম্যাটে 10% ডিসকাউন্ট, 20% আছে। ডাইনিং টেবিলের 1260 টাকা, 30% অফ আছে। বেড কভার পাওয়া যাবে, বেডশিট পাওয়া যাবে, পর্দা আছে কিছু, এগুলো কাস্টমার নিচ্ছে। আমরা সব নতুন নতুন ডিজাইন নিয়ে এসেছি। দেশি পণ্যের প্রতি দর্শনার্থীদের আগ্রহে সন্তুষ্ট শতরঞ্জির বিক্রেতারা জানালেন, মেলা উপলক্ষে বরাবরের মতো এবারও নতুন পণ্য নিয়ে এসেছেন তারা। আমরা প্রতিবারই নতুন করে থাকি। এবার বেনি ডোরম্যাট নামের একটা আইটেম আছে। এই মেলায় আমাদের স্যাম্পল দেখে, আমাদের কালেকশন দেখে তারা উৎসাহিত হয়ে তারা আমাদের সাথে পরবর্তী সময় যোগাযোগ করছে এবং রপ্তানি আদেশ তো দিচ্ছে। বর্তমানে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের 38টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের শতরঞ্জি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানী শেরেবাংলা নগর মেলা প্রাঙ্গণে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ফয়সাল। আমি আপনাকে ধন্যবাদ। আপনি বাণিজ্য মেলার খবরাখবর জানতে চাচ্ছিলেন, আপনার মাধ্যমে দর্শকদেরকে আমি জানাতে চাই বাণিজ্য মেলার আজকে 9ম দিন, কিন্তু এরই মধ্যে বাণিজ্য মেলার আজকে শনিবার ছুটির দিন হওয়াতে সকাল থেকে কিন্তু দর্শনার্থীদের, ক্রেতাদের আমরা উপচে পড়া ভিড় লক্ষ্য করছি এবং প্রায় প্রত্যেকটা স্টলেই কিন্তু অনেক ক্রেতা সমাগম হয়েছে। এবং স্বাভাবিকভাবে আমরা যে জিনিসটি দেখলাম যে আমাদের যে বাণিজ্য মেলায় এবার দেশীয় যেসব ব্র্যান্ডগুলো রয়েছে এবং সেখানকার পাশাপাশি বিদেশি কিছু ব্র্যান্ড যারা এসেছেন তাদের স্টলগুলোতেও কিন্তু আমরা ভিড় লক্ষ্য করেছি। আমি এখন আপনাদেরকে একটি বিদেশি প্যাভিলিয়নে নিয়ে যাচ্ছি। এটি মূলত থাই প্যাভিলিয়ন। থাইল্যান্ড থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী এখানে প্রদর্শনের জন্য এনেছেন এবং এখানে থাই যেসব ফুড আইটেম আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, যে এখানে ক্যাশু নাটস আছে, পিস্তাস আছে এবং এখানে কিছু চকলেট রয়েছে এবং এইগুলি কিন্তু বাংলাদেশের বাজারে বেশ জনপ্রিয়তা রয়েছে, যে কারণে তারা এখন বাংলাদেশের যেসব ফলের মৌসুম নেই এরকম কিছু ফলও আমরা দেখতে পাচ্ছি যে এই ফলগুলো কিন্তু তারা এনেছেন। এগুলো সবই থাইল্যান্ডের প্রোডাক্ট। তারা যেটি বলছেন যে বাংলাদেশের একটি ভালো বাজার রয়েছে বলেই তারা কিন্তু আসলে এই প্যাভিলিয়নগুলো নিয়ে এখানে থাইল্যান্ডের পণ্য সামগ্রী প্রদর্শনী করছেন। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি আমার ঠিক পাশেই রয়েছে এই প্যাভিলিয়ন, এই স্টলটির পাশেই রয়েছে মেয়েদের কিছু আইটেমের একটি স্টল, যেখানে মেয়েদের ব্যাগ থেকে শুরু করে বিভিন্ন সাজগোজের অনেক আইটেমও আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু একটি আপনি বেশ বড় রকম একটি ভিড় দেখতে পাচ্ছেন এবং প্রায় প্রত্যেকটি স্টলে এরকমই আমরা লক্ষ্য করেছি যে সাধারণত মেয়েদের যেসব পণ্য সেসবের পাশাপাশি ঘর গেরস্থালির জন্য যেসব রান্নাবান্নার জন্য যেসব আইটেমগুলো প্রয়োজন হয় সেসব স্টলেও কিন্তু ভালো ভিড় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকেই চয়েস করে কিনছেন এবং এইগুলি কিন্তু ম্যাক্সিমামই বিদেশি পণ্য বলে তারা বলছেন, কিন্তু আসলে সারা বছরই দেশের বিভিন্ন শপিং মল, দোকানপাটগুলোতে এ ধরনের পণ্যগুলো কিন্তু পাওয়া যায়। সেক্ষেত্রে আসলে সব কি বিদেশি পণ্য কিনা এরকম ক্রেতাদের বেশ একটি জিজ্ঞাসা রয়েছে। আমরা কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে সব আসলে বিদেশি পণ্যের প্রদর্শনী এখানে হয় না। অনেক সময় বিদেশি পণ্যের আড়ালে অনেক দেশেই তৈরি হয় এরকম পণ্য কিন্তু প্যাভিলিয়নগুলোতে বিক্রি হয়। সেক্ষেত্রে তাদের এই অভিযোগ কিন্তু ইপিবির যে রপ্তানি উন্নয়ন ব্যুরো যারা রয়েছেন তাদের কর্মকর্তাদের কিন্তু এই বিষয়গুলো দেখভাল করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। তাছাড়া এখানে এখন যেহেতু স্কুল টাইম, সেক্ষেত্রে অনেক শিক্ষার্থীকেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এসেছেন এখানে। তাছাড়া অভিভাবকদের সঙ্গেই অনেকে এসেছেন এবং অভিভাবকরাও তাদেরকে পছন্দের পণ্যগুলো কিনে দেওয়ার জন্য তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে মেলা যে সকাল 10টা থেকে মেলার গেট শুরু হয়, খোলা হয়, সেক্ষেত্রে কিন্তু সকাল থেকে আমরা আজকে শুক্রবার, গতকাল শুক্রবারও যেমন ভিড় ছিল এবং আজকে শনিবারও আমরা সকাল থেকে সেরকমই একটি ভিড় লক্ষ্য করেছি। তো আমি আমার কাছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে এই ছিল সবশেষ খবরাখবর। শেরেবাংলা নগর মেলা প্রাঙ্গণ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল।
রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা কমেছে দেশি কিংবা আমদানি করা সব ধরনের পেঁয়াজ আর আলুর দাম। তবে বেড়েছে রসুন আর খোলা সয়াবিনের বাজার দর। বাজারে চিনির দামে পরিবর্তন না আসলেও কিছুটা বেড়েছে সব ধরনের ডালের দাম। অন্যদিকে ধান সংকটের পাশাপাশি চাহিদা অনুযায়ী পাটের মোড়কের সরবরাহ না থাকায় আবারও বেড়েছে সব ধরনের চালের দাম। তবে ব্যবসায়ীরা বলছেন, চালের দাম বাড়লেও তাতে খুব বেশি লাভবান হচ্ছেন না তারা। এতে বরং বেচা কেনা কমেছে বলে দাবি তাদের। গেল সপ্তাহেও রাজধানীর বাজারে পেঁয়াজের পাইকারি দর ছিল 28 টাকা থেকে 30 টাকার মধ্যে, কিন্তু চলতি সপ্তাহে প্রতি কেজিতে তার দাম কমেছে 3 থেকে 5 টাকা। তবে দাম কমার ক্ষেত্রে এর চেয়েও বড় পরিবর্তন এসেছে আলুর বাজারে। গেল সপ্তাহে বিক্রি হওয়া 28 টাকার আলু কেজিতে 10 টাকা কমে চলতি সপ্তাহে নেমে এসেছে 20 টাকার নিচে। একইভাবে কেজিতে প্রায় 15 টাকা কমে আদা বিক্রি হচ্ছে 40 টাকা থেকে 43 টাকা দরে। যদিও বাজারে আবারও বেড়েছে রসুনের দাম। গেল সপ্তাহে এই সপ্তাহে আলুর কেজিতে কমছে 10 টাকা, আর পেঁয়াজের বাজার কমছে, দেশি পেঁয়াজ বেচেছে 23, 24, 25 টাকা। নতুন রসুন তো এখন আসে না, এই কারণে নতুন রসুন আসলে বাজার কমবে। বাজারে বেড়েছে মসুর, খেসারি, ছোলা, বুট সহ অধিকাংশ ডালের দাম। ব্যবসায়ীদের দাবি, শীত মৌসুমে খোলা সয়াবিনের অতিরিক্ত চাহিদা থাকায় বেড়েছে দাম। তবে সেই তুলনায় স্বাভাবিক রয়েছে বোতলজাত সয়াবিন আর পাম অয়েলের দাম। ছোলার দাম আমাদের পাইকারি কেজি প্রতি আগে ছিল 65 থেকে 66 টাকা, এখন আমরা বিক্রি করতেছি প্রায় 67 থেকে 68 টাকা। শীতের সিজনে আপনার তেলের চাহিদাটা একটু বাড়ে, সেই জন্য খোলা তেলের দাম কিছুটা বেশি থাকে। অন্যদিকে চাল সরবরাহে ঘাটতি না থাকলেও বাজারে প্রতি সপ্তাহেই বাড়ছে মিনিকেট, আটাশ, নাজির শাইল সহ অন্যান্য চালের দাম। 1.5 টাকা 2 টাকা করে এই সপ্তাহে চালের দাম বেশি। আমাদেরও বুঝাইতে সমস্যা হচ্ছে, কিন্তু মালেরও মজুদ প্রচুর আছে। আর বাজারটা যখন ঊর্ধ্বগতি হয় তখন কাস্টমার মনে করে যে দেখি আগে একটু আরো কমে নাকি। এদিকে একেবারেই স্বাভাবিক রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের গুঁড়ো দুধ আর সব ধরনের মশলার বাজার দর। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ার ফসলি জমিতে গড়ে উঠছে একের পর এক ইটের ভাটা। ঝুঁকিপূর্ণ এই ইটের ভাটাগুলো থেকে নির্গত ধোঁয়ায় নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। অবস্থায় পরিবেশের ভারসাম্য রক্ষায় ইট ভাটার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর তথ্য ও জুয়েলুর রহমানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এভাবেই ইট তৈরির জন্য ফসলি জমির উর্বর মাটি কিনে কেটে নিয়ে যাচ্ছে ইটভাটার মালিকেরা। ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর, রামপুর, চান্দুরা এবং ইসলামপুর এলাকায় এমনটাই চিত্র। এতে একদিকে কমছে আবাদি জমি, অন্যদিকে ফসলি জমি গর্ত হয়ে সৃষ্টি হচ্ছে জলাশয়ের। 2013 সালের ইটভাটা নিয়ন্ত্রণ আইনে জলাভূমি এবং কৃষি জমিতে ইটভাটা তৈরি নিষেধ করা হলেও নজরদারির অভাবে মানছে না কেউ। এসব ইটের ভাটা থেকে নির্গত কালো ধোঁয়ার কারণে নষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। ধান যে সময় ফসলে তুর বাইরে হয় তখন ওই রাগগুলা ফলে ধানগুলো মরবাদ না, তখন চুষা বেশিরভাগই হয়। মুসলিম কাজ করছে হচ্ছে মাটির দালালগুলা, তারা বিভিন্নভাবে প্ররোচনা দিয়ে কৃষকের মাটিগুলা নিয়ে যাচ্ছে। এদিকে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধের দাবি জানিয়েছেন পরিবেশবাদী সংগঠনের এই নেতা। ফসল হানি থেকে শুরু করে অতিবৃষ্টিপাত, খরা, অনাকাঙ্ক্ষিত প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পাওয়ার জন্য অবিলম্বে এই সমস্ত ইটভাটা বন্ধ করা হোক। অবশ্য ইটভাটায় নিয়মিত তদারকির ব্যাপারে নিজেদের সীমাবদ্ধতার কথা জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা। সাধারণত অভিযোগ পাইলে তখন আমরা তখন এটা তদন্ত করি। ব্রাহ্মণবাড়িয়া এত বড় একটা ডিস্ট্রিক্ট, 9টা উপজেলা আছে, আমরা মাত্র 7 জন লোক এখানে কাজ করি। আর সবচেয়ে বড় সমস্যা ট্রান্সপোর্টের অভাবের কারণে আমরা মনিটরিংটা ঠিকমতো করতে পারি না। আর জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা জানান, যেসব ইটভাটা সরকারি নীতিমালায় আসেনি তা বন্ধের উদ্যোগ নেওয়া হবে। 80% মাত্র ইটভাটা সরকারের নীতিমালা অর্থাৎ যে জিগজ্যাগ পদ্ধতি অথবা অন্যান্য পদ্ধতিতে কনভার্ট হয়ে গেছে। কিছু সংখ্যক আছে, এটা আমরা তবুও চেষ্টা করেছি সবগুলো বন্ধ করে দেওয়ার জন্য। পরিবেশ অধিদপ্তরের সূত্র মতে ব্রাহ্মণবাড়িয়ায় মোট ইটভাটা রয়েছে 155টি, যার মধ্যে চালু রয়েছে 135টি। এর মধ্যে সরকারি নীতিমালায় এসেছে 85টি, আর আধুনিকায়ন করা হয়েছে মাত্র 2টি। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দিনাজপুরের শারীরিক প্রতিবন্ধী রিতার অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মেনেছে দরিদ্রতা। পিতৃহারা সংসারে অসুস্থ মাকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে এইচএসসি পরীক্ষার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে সে। স্বপ্ন একটাই, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করে শিক্ষার আলো ছড়ানো। এই অবস্থায় সরকারি ও বেসরকারি সহযোগিতা কামনা করেছেন তার শিক্ষক ও স্থানীয় জনপ্রতিনিধিরা। গোলাম নবিদুল আলের পাঠানো তথ্য ও মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার গোবিন্দপাড়া গ্রামের মৃত যদু বর্মনের মেয়ে রীতা রানী। শারীরিক প্রতিবন্ধী মেয়েটি অসুস্থ মাকে নিয়ে বাঁশের তৈরি জীর্ণ খুপড়ি ঘরে থাকে। মা প্রমীলা বর্মন কাজ ও ভিক্ষাবৃত্তি করে চালান সংসার। অভাব দরিদ্রতাকে জয় করে মেধাবী মেয়েটি চালিয়ে যাচ্ছে তার শিক্ষা জীবন। পিতৃহারা মেয়েটি এখন এইচএসসি পরীক্ষা চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। কলেজ যাওয়ার পথে আমি ভিক করি, করার পর তারপর কলেজে যাই। কলেজ থেকে আসার পরে আমি ভিক করে আসি। আমার মা এখন অসুস্থ। আমাদের যে চলার মতো একটা কিবা থাকে সেটা আমাদের কিছু নেই। আমার স্বপ্ন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বো। 2 কেজি চাল পেলে 1 কেজি চাল বিক্রি করে সেই বাচ্চাকে আমি লেখাপড়া করাইছি। এখন অনেক দূর পর্যন্ত তুলতে চাই, কিন্তু আমি কোনো কোথায় আমি সাহায্য পাই না। এই অবস্থায় রিতার স্বপ্ন পূরণে সরকার সহ বিত্তবানদের সহযোগিতা কামনা করেন প্রতিবেশী সহ স্থানীয় জনপ্রতিনিধি। সরকারের কাছে আমরা আকুল আবেদন করতেছি, তার প্রতি যেন সাহায্য সহযোগিতার কামনা করতেছি। তার সরকারিভাবে একটা ব্যবস্থা নিলে ওই পরিবারটা থেকে সে মেয়েটা শিক্ষিত হইতে পারে। অদম্য রিতার পড়াশোনার প্রতি প্রচন্ড ইচ্ছাশক্তির কথা জানালেন তার কলেজের শিক্ষক। ক্লাসে উপস্থিতির হার বেশ ভালোই বলা যায়, প্রায় 90% রেগুলার সে কলেজে আসতো। পরে সে উপবৃত্তি পেল, উপবৃত্তি ধরা হলো। টেস্ট পরীক্ষায় সে ভালো করেছে, টেস্ট পরীক্ষায় বিনা সুপারিশে সে ফর্ম ফিলাপের সুযোগ পেয়েছে। রীতা রানী 2014 সালে এসএসসি পাশ করে বীরগঞ্জ ডিগ্রি কলেজে ভর্তি হয়। সময় সংবাদ, দিনাজপুর। দেশের বাইরের খবর। ভারতের পাঞ্জাবে পাঠানকোট বিমান ঘাঁটি পরিদর্শনে গেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাঠানকোটে সন্ত্রাসী হামলার ঘটনায় 7 সেনা ও 6 জঙ্গি নিহতের 1 সপ্তাহের মাথায় বিমান ঘাঁটি পরিদর্শনে এলেন মোদী। একই সঙ্গে বিমানে পাকিস্তানের সঙ্গে ভারতের সীমান্ত এলাকা ঘুরে দেখার কথা রয়েছে তার। এর আগে শুক্রবার সন্ত্রাসী হামলার পর পাঠানকোট বিমান ঘাঁটি পরিচ্ছন্ন করার পাশাপাশি সেখানকার যুদ্ধ বিমান ও হেলিকপ্টারগুলোকে ফিরিয়ে আনা হয়েছে। পাঠানকোটে হামলাকারীদের পাকিস্তান থেকে নিয়ন্ত্রণ করা হয় বলে দাবি ভারতীয় তদন্ত কর্মকর্তাদের। এ বিষয়ে পাকিস্তান সরকারের গৃহীত ব্যবস্থার উপরই শান্তি আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে বলে জানিয়ে দিয়েছে ভারত। এ বিষয়ে করণীয় নিয়ে শুক্রবার দ্বিতীয়বারের মতো উচ্চ পর্যায়ের সরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। তবে আগামী 15 জানুয়ারি পূর্ব নির্ধারিত ভারত পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক নিয়ে শঙ্কা রয়েই গেছে। মিশরের একটি অবকাশ যাপন কেন্দ্রে হামলায় 3 বিদেশি পর্যটক আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় শুক্রবার সন্দেহভাজন 2 আইএস সদস্য হারঘাদা শহরের রেড সি নামের ওই অবকাশ যাপন কেন্দ্রে হামলা চালায়। কর্তৃপক্ষ জানায় 2 হামলাকারী ছুরি দিয়ে 2 জন অস্ট্রিয়ান ও 1 সুইডিশ পর্যটকের ওপর হামলা চালায়। পরে পুলিশের গুলিতে আইএসের পতাকাধারী ওই 2 হামলাকারী নিহত হয়। তারা পর্যটকদের অপহরণের চেষ্টা করেছিল বলে জানায় বিবিসি। আরও হামলার আশঙ্কায় শহর জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পার্শ্ববর্তী সিনাই উপত্যকায় তৎপর আইএসের প্রতিরোধে বেশ বেগ পেতে হচ্ছে মিশরকে। গেল বৃহস্পতিবার দেশটির গিজা পিরামিডের পাশে একটি হোটেলের পর্যটকবাহী বাসে হামলা হয়। পরে ওই হামলার দায় স্বীকার করে আইএস। মিয়ানমারের সবচেয়ে বড় শহর ইয়াঙ্গুনের একটি পাইকারি বাজারে আগুন লেগেছে। শুক্রবার গভীর রাতে শহরের মিনগালাজাই বাজারে সংগঠিত এই আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ চালিয়ে যাচ্ছে দেশটির ফায়ার সার্ভিসের 600 সদস্য। অংশ নিয়েছে 65টি দমকল ইউনিট। আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন বেশ কয়েকজন অগ্নি নির্বাপন কর্মী। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানতে পারেনি কর্তৃপক্ষ। এই বাজারে 5 বছর আগে অগ্নিকাণ্ডের 800 দোকান পড়ে যায়। খেলার খবর। 2015 সালটা টাইগারদের কাছে স্বপ্নের মতো একটি বছর। সেই ধারাবাহিকতায় ক্রিকেটের জনপ্রিয় ওয়েব পোর্টাল ক্রিক ইনফোর বর্ষসেরা পুরস্কারের মনোনয়ন তালিকায় একাধিক বিভাগে আছেন বাংলাদেশের ক্রিকেটাররা। বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের 5 জন ক্রিকেটার মনোনয়ন পেয়েছেন। গেল বছর মাশরাফির অসাধারণ নেতৃত্ব গুণে 18 ওয়ানডের মধ্যে বাংলাদেশকে 13টি ম্যাচেই তিনি জিতিয়েছেন। তাই তিনি আছেন বর্ষসেরা অধিনায়কের তালিকায়। এই বিভাগে অন্য যারা মনোনয়ন পেয়েছেন তারা হলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, অ্যালিস্টার কুক, মিসবাউল হক ও ব্রেন্ডন ম্যাককলম। এছাড়াও বিশ্বকাপের মঞ্চে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি হাঁকিয়ে বর্ষসেরা ওয়ানডে ব্যাটসম্যানের তালিকায় আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর দুর্ধর্ষ বোলিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে জয়ে বড় অবদান রাখা রুবেল হোসেন আছেন বর্ষসেরা বোলিং তালিকায়।
গেল বছরের এপ্রিলে খুলনায় পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি হাঁকানো তামিম ইকবাল আছেন বর্ষসেরা টেস্ট তালিকায়। আর ধারাবাহিকভাবে বোলিংয়ে বিস্ময় দেখিয়ে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আছেন সেরা উদীয়মান ক্রিকেটারের তালিকায়। বোলিং ও ব্যাটিংয়ে তিনি অপ্রতিরোধ্য বলেই বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের স্বপ্ন পূরণের অন্যতম কারিগর তিনি। তার গায়ে রয়েছে বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা। দর্শক, বলা হচ্ছে সাকিব আল হাসানের কথা। তিনি যেমন স্বপ্ন দেখান, ঠিক তেমনি তারও রয়েছে কিছু স্বপ্ন। সাকিবের সেই স্বপ্নের কথা বলেছেন সময় সংবাদের রিপোর্টারের কাছে। সাকিব আল হাসানের বিশেষ সাক্ষাৎকারে আজ থাকছে দ্বিতীয় পর্ব। রিপোর্ট করেছেন হুমায়ুন কবির রোজ। ক্রিকেট দুনিয়ার যে প্রান্তে লড়াই করুক না কেন বাংলাদেশ, সেখানেই চাতক পাখির মতো চেয়ে থেকে সমর্থকরা স্বপ্ন বোনেন বিজয় উল্লাসের। তবে সমর্থকেরা একটু আলাদা করে স্পটলাইট রাখেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের দিকে। কারণ বাংলাদেশের অনেক জয়ের গাঁথুনি সাকিব দিয়ে থাকেন ব্যাট কিংবা বল হাতে। তাই সাকিব এদেশের সমর্থকদের স্বপ্ন সারথি। তবে সাকিব যেমন স্বপ্ন দেখান ভক্তদের, ঠিক তেমনি তারও যে আছে স্বপ্ন। সাকিব হৃদয়ে যে স্বপ্ন লালন করেছেন তা তুলে ধরেছেন সময় সংবাদে। একটা খুব বড় প্ল্যান আছে একাডেমি, যেটা করলাম আল্লাহ করে যদি ইনশাল্লাহ এটা সাকসেসফুল হয়, এটা হচ্ছে আমার ড্রিম প্রজেক্ট। এটা যদি হয়ে যায়, মানে আমি বলবো যে ক্রিকেটের সাথে যত কিছু করা সম্ভব আমি এটা দিয়ে করতে পারবো। অবশ্যই মাগুরাতে প্ল্যান এখন পর্যন্ত। 2006 সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর বিস্ময় পারফরমেন্স দেখিয়ে 2009 সালে হন উইজডেন সেরা টেস্ট ক্রিকেটার। একাধিকবার হয়েছেন 3 ফরম্যাটে বিশ্ব সেরা অলরাউন্ডার। আগামী দিনের ক্রিকেটারদের আদর্শ তাই সাকিব আল হাসান। তাই তাদের দিলেন নানা পরামর্শ। ওকে বুঝতে হবে যে আসলে ওর স্ট্রেংথটা কোথায়। ওর স্ট্রেংথ হিসাবে মানে মাথাটা রেখেই কাজ করতে হবে। আর আলটিমেটলি ডিসিপ্লিন, কাজের প্রতি সচেতনতা থাকাটা খুবই জরুরি, কিংবা কি কাজটা করতেছে এটা ওর বুঝে করাটা খুব জরুরি। কারণ আছে আপনি ঘন্টার পর ঘন্টা কাজ করতেছেন কিন্তু আপনি জানতেছেন না আপনি কি করতেছেন, তখন জিনিসগুলো খুব ডিফিকাল্ট। সাকিব মাঠ ও মাঠের বাইরে নানা ঘটনায় নিন্দুকের সমালোচনা শুনেছেন বহুবার, কিন্তু কখনোই সেই সমালোচনার প্রভাব পড়েনি মাঠের পারফরমেন্সে। যেহেতু এমন একটা প্রফেশনে আসছি এবং যেহেতু সাবকন্টিনেন্টে ক্রিকেটটা অনেক বড়, সো এখানে মানুষের ইমোশনও জড়িত, সো এই কারণে চাপটা একটু বেশি। এগুলো নিয়ে আসলে খুব বেশি কেউ চিন্তা করে বলে আমার মনে হয় না, কারণ চিন্তা করলে জিনিসগুলো আরো ডিফিকাল্ট হয়ে যায়। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘন কুয়াশায় আচ্ছন্ন বঙ্গবন্ধু সেতু। ঘণ্টা ব্যবধানে 8টি আলাদা দুর্ঘটনায় 6 জনের মৃত্যু, আহত অর্ধশতাধিক। সারা দেশের সড়কে আরো 5 জন নিহত। ঘন কুয়াশাতেও টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির ঢল। শীতের তীব্রতা উপেক্ষা করে চলছে জিকির আজকর। তীব্র শীতে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে প্রায় 3 গুণ বেশি। আক্রান্ত হচ্ছে শিশুরা। বছরের শুরুতেই শিশু নির্যাতন ও হত্যা বেড়ে যাওয়ায় উদ্বেগ। দ্রুততম সময়ে আইনের প্রয়োগের পাশাপাশি সচেতনতা বাড়ানোর পরামর্শ মানবাধিকার কর্মীদের। এবং জঙ্গি ও সন্ত্রাসবাদ দমনে ব্যক্তিগত বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সহযোগিতার আশ্বাস পুলিশেরও। ইতিবাচক ফল পাওয়া যাবে বলছেন অপরাধ বিজ্ঞানীরা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।